তো বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এখন আমি দাঁড়িয়ে আছি পুরী সি বিচে। এই পুরী হচ্ছে সারা ভারতবর্ষের মানুষের কাছে একটি খুবই জনপ্রিয় ভ্রমণ, আর আমাদের বাঙালির কাছে তো ভ্রমণ তালিকার সবার শীর্ষে স্থান নেয় এই পুরী জগন্নাথ ধাম। তাই প্রত্যেকটি বাঙালি চায় একবার হলেও অন্তত জগন্নাথ ধাম পুরী দর্শন করে আসে। আবার কিছু কিছু বাঙালি আছেন যারা পুরী যে কতবার গেছেন তার কোনো ঠিক। আবার কিছু কিছু মানুষ আছে যারা প্রতি বছর একবার করে পুরী ধাম দর্শন করে আসে। আবার প্রচুর বাঙালিরা আছেন যারা এখনো পর্যন্ত পুরী ধাম দর্শন করেননি। আর এই পুরী কিন্তু শুধু সমুদ্র স্নান আর এই জগন্নাথ দর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে আরো অনেক দর্শনীয় স্থান আছে। তার মধ্যে পুরীর কাছাকাছি বেশ কিছু দর্শনীয় স্থান আছে, যেমন পুরী লাইট হাউস, ব্লু ফ্ল্যাগ বিচ, গুপ্ত বৃন্দাবন, আরো অনেকগুলি দর্শনীয় স্থান আছে যেগুলি আপনারা চাইলে ঘুরে দেখতে পারবেন। তবে পুরীতে এলে এই পুরীর লাইট হাউসটা অবশ্যই একবার আসবেন। এই লাইট হাউসের ওপর থেকে সমুদ্রের ভিউটা সারা জীবন মনে থাকবে আপনার। আর বাকি যে দর্শনীয় স্থানগুলি আছে সেগুলিও ঘুরে দেখতে পারেন। সেগুলো ঘুরে দেখতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এবং কলিঙ্গের বেশ কিছু ঐতিহাসিক স্থাপত্য রয়েছে এই পুরীতে, চাইলে আপনারা সেগুলিও ঘুরে দেখতে পারেন। পুরীতে আজ আমাদের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনে আজ আমরা ঘুরে দেখব পুরী, কোণার্ক, ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির এবং সবশেষে ছোট বড় সবার প্রিয় নন্দনকানন। এই সব কিছু ঘুরে দেখতে প্রায় সারাদিন লাগে। আর এই ভুবনেশ্বর ট্রিপটি করতে আপনারা যদি 5-6 জন থাকেন তাহলে প্রাইভেট গাড়ি করতে পারেন, আর তা না হলে এখানে অনেক ট্রাভেলার এজেন্সি রয়েছে, তাদের মাধ্যমেও আপনারা করতে পারেন। ট্রাভেল এজেন্সিদের কাছ থেকে আপনি এই ট্রিপটি যদি করেন তাহলে আপনার কাছ থেকে নেবে 250 থেকে 300 টাকা, অবশ্যই নন এসি। আর এসি নিলে 350 থেকে 400 টাকা। আর এটা আপনারা ওটিডিসির মাধ্যমেও করতে পারেন, উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে। তো ওনাদের নন এসি ফ্যাসিলিটিটি এখন নেই, আপনারা এসিতেই করেই আপনাদেরকে করতে হবে। তার জন্য ওনারা আপনাদের কাছ থেকে নেবে 535 টাকা। যেটা আপনার সুবিধে মনে হবে আপনি সেভাবে এই প্যাকেজটি বুক করে নেবেন। আর আমরা অবশ্য প্রাইভেট গাড়ি বুক করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমরা প্রাইভেট গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি সকাল 7টার সময়। আর আমাদের এখন প্রথম যে জায়গাটিতে নিয়ে যাবে আমাদের গাড়ির ড্রাইভারদা, সেটি হলো চন্দ্রভাগা বিচ। তো আমাদের গাড়ি চন্দ্রভাগা বিচে এসে পৌঁছে গেছে। দেখতে পাচ্ছেন কি অপূর্ব লাগছে, দেখুন বিচটা একেবারে ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি, একেবারে শান্ত পরিবেশ। আর এই শান্ত পরিবেশে সমুদ্রের বড় বড় ঢেউ আপনার মনোমুগ্ধ করবেই। পুরী থেকে এই চন্দ্রভাগা বিচে আসতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আর এই 1.5 ঘন্টা জার্নি করার পর যখন আপনি সেই সমুদ্রের পাড়ে দাঁড়াবেন, আপনার সমস্ত ক্লান্তি নিমেষের মধ্যে উধাও হয়ে যাবে। এত শান্ত পরিবেশ, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর এই বিচে এলে আপনারা আরেকটা জিনিস দেখতে পাবেন, যেটা হচ্ছে লাল কাঁকড়া, যেটি পুরীর বিচে আপনারা দেখতে পাবেন না। আর পুরীর অন্য কোনো বিচে খুব একটা দেখা যায় না, তবে এই চন্দ্রভাগা বিচে এলে এই লাল কাঁকড়া আপনারা প্রচুর পরিমাণে দেখতে পাবেন। এই দেখুন লাল কাঁকড়াগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, জানি না দেখতে পাচ্ছেন কিনা। তো চলুন, আর বেশি সময় নেই। গাড়িওয়ালা দাদা আমাদের 15 মিনিট টাইম দিয়েছে। উনি বলছেন এখানে যদি বেশি সময় নষ্ট করেন তাহলে অন্য স্পটগুলি আর দেখার সময় হবে না। তো চলুন, আমরা চন্দ্রভাগা বিচ থেকে বেরিয়ে পড়লাম। এর পরের যে আমাদের গন্তব্য কোণারক সূর্য মন্দির। তো আমরা কোণারক সূর্য মন্দিরে পৌঁছে গেলাম। এখানেও আমাদেরকে টাইম দিয়েছে 40 থেকে 50 মিনিট। তো চলুন, 50 মিনিটের মধ্যে পুরোটা দেখে আবার গাড়িতে ফিরতে হবে।
তবে এখানে কিন্তু এন্ট্রি লাগবে 40 টাকা, আর যদি আপনি ক্যামেরা নিয়ে যান তার জন্য কিন্তু আলাদা চার্জ দিতে হবে। তা আমরাও টিকিট নিয়ে নিলাম, টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করলাম। আর এটাই হচ্ছে সূর্য মন্দিরের মেন প্রবেশদ্বার। চাইলে সাইড দিয়ে রাস্তা আছে, আপনি সেখান দিয়েও যেতে পারেন, তবে এই প্রবেশদ্বার দিয়েই মূল মন্দিরে যাওয়ার রাস্তা তৈরি করেছিলেন তখনকার রাজা। এই মন্দির যে রাজা বানিয়েছিলেন তিনি নিজে ছিলেন একজন সূর্য দেবতার ভক্ত, তাই তিনি এই সূর্য দেবতার রথের আদলেই এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। এই মন্দিরটি নির্মাণের জন্য 12,000 কারিগর আর সময় লেগেছিল 12 বছর। এই মন্দিরটি নির্মাণ করার সময় কাল পক্ষ সবকিছু একেবারে নিখুঁতভাবে বিচার করে তৈরি করা হয়েছিল এই কোণারক সূর্য মন্দিরটি। এই কোণারক সূর্য মন্দিরটিতে 12 জোড়া চাকা আছে। আর এই 12 জোড়ার মানে হলো আমাদের বছরে 12টি মাস, আর এই প্রতি মাসে 2টি করে পক্ষ, তাহলে 12 মাসে 2টি করে পক্ষ অর্থাৎ 24টি পক্ষ, তাই 12 জোড়া চাকা অর্থাৎ 24টি চাকা। আর এইভাবেই নিখুঁত বিচার করে এই মন্দিরটি বানানো হয়েছিল। আর এই মন্দিরটি এমনভাবে বানানো হয়েছিল যে মন্দিরের ভেতর যে সূর্য দেবতার বিগ্রহটি আছে বা ছিল, সেই বিগ্রহের ওপর সারাদিনে এই মন্দিরের যে কোনো একটি কোণ থেকে সূর্য দেবতার গায়ে সূর্যের আলো পড়ে, আর সেজন্যই এই মন্দিরের নাম হয়েছিল কোণারক সূর্য মন্দির। আর এই মন্দির নির্মাণের সময় এই মন্দিরের সামনে এই রকম 8টি ঘোড়া ছিল। এখন এই 2টি দেখা যায়, বাকি আর নেই, সব ভেঙে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে এই সূর্য মন্দিরের চারপাশটা একবার ঘুরিয়ে দেখাই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তবে আরো একটা কথা বলি, এই সূর্য মন্দিরের যে চাকাগুলো দেখতে পাচ্ছেন, এই চাকাগুলি কিন্তু সেকালে সূর্য ঘড়ি হিসেবেই ব্যবহার হতো। সূর্য ঘড়ির আদলেই এই চাকাগুলি তৈরি। আসুন আপনাদেরকে এই সূর্য ঘড়ির ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। এই চাকাটিতে দেখছেন মোটা স্পোক রয়েছে 8টি এবং সরু স্পোক রয়েছে 8টি। আর এই মোটা স্পোকগুলি যেগুলি রয়েছে সেগুলি প্রত্যেকটি 3 ঘন্টার অন্তর রয়েছে, 3 ঘন্টা ডিফারেন্সে রয়েছে। আর মাঝের যে সরু স্পোকগুলি এগুলি 1.5 ঘন্টা করে ডিফারেন্সে রয়েছে। আর এই মোটা স্পোক আর সরু স্পোকের মাঝখানে রয়েছে 30টি বিন্দু, প্রতিটি বিন্দু 3 মিনিট করে সময় নির্ধারণ করে। আর এই সূর্য ঘড়ি উল্টো দিকে ঘোরে। আপনি দিনের যে কোনো সময় গিয়ে এই চাকার একদম মাঝখানটায় একটা সরু লাঠি বা হাতের আঙুল রেখে দেখবেন, আপনার আঙুলের ছায়া যেখানে পড়বে হিসেব করে দেখবেন সময়টা একেবারে আপনার ঘড়ির কাঁটার সাথে মিলে গেছে। তো চলুন আপনাদেরকে এবার এই সূর্য মন্দিরের চারপাশটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই, আসুন। এই সূর্য মন্দিরে আমাদের সময় শেষ। আশা করি আপনাদের সূর্য মন্দিরটা খুব ভালোভাবে দেখাতে পেরেছি। তো চলুন এরপর যাব আমরা আমাদের পরের গন্তব্য, চলুন সঙ্গে থাকুন। এবার আমরা যাব এখান থেকে ধৌলিগিরি শান্তিস্তূপ। তো এই কোণারক সূর্য মন্দির থেকে ধৌলিগিরি শান্তিস্তূপ পৌঁছাতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগে। আর এই ধৌলিগিরিতে কোনো এন্ট্রি ফি নেই, তবে আপনারা যদি প্রাইভেট গাড়ি বা প্রাইভেট ট্রাভেল এজেন্সির সাথে যান তবে আপনাদেরকে এখানকার যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে আপনাদেরকে গাড়ি দেখিয়ে
ওনাদের সরকারি যে গাড়ি স্ট্যান্ড রয়েছে ওখান থেকে আপনাদেরকে ছোট গাড়ি নিয়ে আবার ওখানে যেতে হবে। তার জন্য একটু সামান্য কিছু পয়সা খরচা হয়, সেটা খুবই সামান্য, ওই 20 টাকা করে টিকিট করতে হবে। তারপর ওনাদের সরকারি যে ওখানকার বাস রয়েছে, ছোট ছোট বাস, সেই বাসে করে আপনাকে ধৌলিগিরি পৌঁছাতে হবে। তো পৌঁছে গেলাম সেই সরকারি ওটিডিসির বাস স্ট্যান্ডে। আমরা প্রাইভেট গাড়ি করে এসেছিলাম, ওই দেখুন গাছের তলায় আমাদের গাড়ি। আর এই ছোট গাড়িগুলিতে করে আমাদেরকে এখন ধৌলিগিরি যেতে হবে। যাওয়া এবং আসা দুটোর জন্যই ওই 20 টাকার মতো ভাড়া লাগে। তো আমরা ধৌলি শান্তিস্তূপের কাছে পৌঁছে গেলাম। চলুন ধৌলি শান্তিস্তূপটা ঘুরে দেখে আসি। ওই যে সামনে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা দিয়ে আপনাদেরকে উপরে আসতে হবে। আর এই ধৌলি শান্তিস্তূপের বিষয়ে জানতে হলে তাহলে একটু বলতেই হয় ইতিহাসের কথা। 261 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক আক্রমণ করেছিলেন এই কলিঙ্গ রাজ্য। এই কলিঙ্গ জয় করার জন্য তিনি একদম উন্মাদ ছিলেন। আর তিনি আক্রমণটা শুরু করেছিলেন এই দয়া নদীর তীরে ধৌলি পাহাড়ের। আর এই কলিঙ্গের রাজাও কিন্তু কম শক্তিশালী ছিলেন না। সম্রাট অশোকের সৈন্যের সামনে রুখে দাঁড়ালো কলিঙ্গের সৈন্যরা। কিন্তু একসময় কলিঙ্গের তখন এই কলিঙ্গ রাজ্যকে বাঁচানোর জন্য এগিয়ে এলো কলিঙ্গ রাজ্যের সক্ষম প্রজারাও। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না, নৃশংসভাবে হত্যা করলেন কলিঙ্গ রাজ্যের প্রজা এবং সৈন্যদের সম্রাট অশোকের শক্তিশালী সৈন্যবাহিনী। আর এই নরহত্যার তীব্রতা এতই ছিল যে মানুষের রক্তে এই ধৌলি পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া দয়া নদীর জল পর্যন্ত রক্তে লাল হয়ে গিয়েছিল। প্রায় 1.5 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল এই কলিঙ্গ যুদ্ধে। এই দিক থেকে সেই দয়া নদীটা দেখা যাচ্ছে না। আসুন আপনাদেরকে মন্দিরের পেছন দিক দিয়ে খুব ভালো দেখা যায়। আসুন আপনাদের সেই দয়া নদীটা একবার দেখাই। এই হচ্ছে সেই দয়া নদী, যে নদীর জল রক্তে লাল হয়ে গিয়েছিল। সম্রাট অশোক কলিঙ্গ জয় করলেন। তারপর তিনি যখন এই কলিঙ্গ রাজ্য পরিদর্শনে বেরোলেন, তখন তিনি দেখলেন পুরো রাজ্য জুড়ে শোকের ছায়া, বিধবা নারীদের হাহাকার, অনাথ শিশুদের কান্না দেখে তার মনের মধ্যে দয়া হলো এবং তিনি ঠিক করলেন যে তিনি আর কখনো যুদ্ধ করবেন না। তিনি অস্ত্র ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। আর এই কলিঙ্গ যুদ্ধের পর সেই চণ্ডা অশোক ধর্মাশোকে পরিণত হলেন এবং এরপর থেকে তিনি শান্তির বাণী, ধর্মের বাণী সারা বিশ্বে প্রচার করা শুরু করলেন। তার বহু বছর পর এই 1972 সালে জাপানি বৌদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপুণ বৌদ্ধ সংঘ এই শান্তিস্তূপটি নির্মাণ করেন। তো চলুন এবার আপনাদের এই শান্তিস্তূপের চারপাশটা একটু খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাই। এই শান্তিস্তূপের চারদিকে 4টি ভগবান বৌদ্ধের মূর্তি আছে এবং সম্রাট অশোক যখন অস্ত্র ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তারও কিছু নিদর্শন রয়েছে এই মন্দিরের চারপাশে। এবং সেই কলিঙ্গ যুদ্ধের কিছু নিদর্শন খোদাই করা আছে এই মন্দিরের চারপাশে। চলুন আপনাদের একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাই, আসুন।
আর এই ধৌলিগিরি শান্তিস্তূপে এলে ঠিক এর পেছনের দিকে দেখবেন একটি খুব সুন্দর শিবের মন্দির আছে, চাইলে আপনারা সেটাও ঘুরে দেখে নিতে পারেন। এই পেছন দিক দিয়ে গিয়ে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে গিয়ে দেখবেন পেছনে একটা খুব সুন্দর শিবের মন্দির আছে সাজানো গোছানো, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। এই মন্দিরের আশেপাশের ভিউটাও কিন্তু খুব সুন্দর। এই কলিঙ্গ যুদ্ধের যে ময়দান, সেই ময়দানের পাশেই এই মন্দিরটি, আর এই হচ্ছে মন্দির। তো আমরা যখন গিয়েছিলাম সেই সময় ঠিক পুজোর টাইম হয়ে গিয়েছিল, ভোগের সময়। পুরোহিতরা ভোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, আমরা মন্দিরটা ঠিক খুব ভালোভাবে দর্শন করতে পারিনি। আর এই মন্দিরের আশেপাশে আরও কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে, সেগুলো চাইলে দর্শন করে নিতে পারেন। এই ধৌলিগিরি দেখে আমরা বেরিয়ে পড়লাম, এই যে আমাদের গাড়ি। এবার আমরা যাব এখান থেকে সেই বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে আবার পরের গন্তব্য। তো চলুন, সঙ্গে থাকুন। আমরা এখন এসে পৌঁছালাম লিঙ্গরাজ মন্দিরে। আর এই লিঙ্গরাজ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের এর ভেতরের যে ভগবানের যে মন্দিরগুলি রয়েছে এবং আরও অসংখ্য মন্দির আছে এর ভেতরে, তো সেই সমস্ত মন্দিরগুলি আমি আপনাদের আর দেখাতে পারলাম না। তবে এর বিষয়ে একটু বলি। এই যে লিঙ্গরাজ মন্দির, এই লিঙ্গরাজ মন্দিরে যে ভগবান শিবের যে শিবলিঙ্গটি রয়েছে, সেই শিবলিঙ্গটি স্বয়ং প্রকট হয়েছিল। এই শিবলিঙ্গটা যে কোথাও থেকে নিয়ে এসে এখানে স্থাপন করা হয়েছে তা কিন্তু নয়, এ স্বয়ং প্রকট হয়েছিলেন, তাই একে স্বয়ম্ভু মন্দিরও বলা হয়। আবার এই মন্দিরে ভগবান নারায়ণ এবং শিবের পুজো একসাথে করা হয়, তাই এই মন্দিরকে হরিহর মন্দিরও বলা হয়। তো চলুন চটপট করে এই মন্দিরটি দর্শন করে আসি। আমাদেরকে এখানে 15 থেকে 20 মিনিট সময় দেওয়া হয়েছে, আর এই 20 মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে। ছুটে যাব, চটপট দর্শন করব, ভিড়ও খুব কম আছে, চলে আসবো। ভগবানের দর্শন খুব ভালোভাবে করে বেরিয়ে এলাম। এই দেখুন মন্দিরের বাইরে থেকে এইরকম একটা ভিউ। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের ভেতরের কিছু দেখাতে পারলাম না। তো চলুন, এরপর আমরা যাব আমাদের পরের গন্তব্যে, সঙ্গে থাকুন। এবার আমরা যাব আজকের এই ভ্রমণের একদম শেষ গন্তব্য, ছোট বড় সবার প্রিয় নন্দনকানন। এই সম্পূর্ণ নন্দনকাননটি রিভিউ করে দেখাবো আপনাদের, তাই সঙ্গে থাকুন। আর এই নন্দনকাননে কিন্তু এন্ট্রি ফি লাগবে, বড়দের 50 টাকা, আর 8 বছরের নিচে বাচ্চাদের লাগে 10 টাকা। আর এখানে আমাদেরকে সময় দেওয়া হয়েছে 2 থেকে 2.5 ঘন্টা। তো চলুন, এসে গেলাম। এই হচ্ছে নন্দনকানন, নন্দনকাননের মেন গেট।
এখান দিয়ে প্রবেশ করতে হবে আপনাকে। আর এখান দিয়ে প্রবেশ করেই দেখবেন বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার। সেখান থেকে এই যে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কালেক্ট করে নেবেন। কালেক্ট করে ভেতরে প্রবেশ করবেন। এইখানে এসে আপনাদের টিকিট চেক করবে। এইখানে টিকিট চেক করিয়ে তারপরে আপনারা প্রবেশ করবেন। এখান দিয়ে প্রবেশ করে বাম দিকের রাস্তাটা ধরে আপনারা হাঁটা শুরু করবেন। আর এই বাম দিকে প্রথমেই দেখুন একটি বাচ্চাদের জন্য পার্কের মতো রয়েছে। এই পার্কে চাইলে কিছুক্ষণ সময় কাটাতে পারেন, নইলে বাম দিকের রাস্তা ধরে আপনারা হাঁটতে পারেন। আর এর ভেতরে সাফারি গাড়িও পাওয়া যায়, সেগুলির ভাড়া নেয় 100 টাকা করে। আপনারা চাইলে সেই ব্যাটারি গাড়িতে করেও ঘুরতে পারেন। তবে আমার মনে হয় যে ব্যাটারি গাড়িতে করে নন্দনকানন ঘোরার চেয়ে পায়ে হেঁটে ঘোরাটা অনেক। হাঁটতে হাঁটতে প্রথমেই পৌঁছে গেলাম ভাল্লুকের খাঁচার কাছে। কয়েকটা ভাল্লুক রয়েছে। তো চলুন এবার হাঁটতে থাকি, আর আমি যা যা দেখব আজ সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে অনেকগুলি ভাল্লুক দেখতে পাচ্ছি। আমি গতবারে এসেছিলাম, এতগুলো ভাল্লুক ছিল না, দেখতেও পাইনি, হয়তো ভেতরে ছিল। এবারে দেখলাম সব ভাল্লুকগুলি বাইরে আছে। এরপরেই এসে গেলাম বাঘের খাঁচায়। এই দেখুন খাঁচার এই বেদিটার ওপরে দুটো বাঘ শুয়ে আছে। চলুন আবার একটি বাঘের খাঁচার কাছে চলে এলাম। এবার আপনাদেরকে পুরো নন্দনকাননটা ঘুরিয়ে দেখাই, সঙ্গে থাকুন। থাকে।
এই জায়গাটার ভেতরে রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ, কুমির, বিভিন্ন প্রজাতির গিরগিটি, আরও অনেক কিছু। চলুন ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। তারা ঢুকে গেছে। এর ভেতরে এইগুলো সব অ্যানাকোন্ডা অনেকক্ষণ ধরে এইগুলি খুঁজছিলাম। এই দেখুন জলহস্তি, দুটো জলহস্তি জলের মধ্যে কেমন গা ভাসিয়ে রয়েছে দেখুন।
এবার চলে এলাম হরিণের খাঁচা। প্রচুর হরিণ রয়েছে, দেখুন প্রচুর হরিণ একসাথে রয়েছে দেখুন। এবার এসে পৌঁছালাম সারস পাখির খাঁচায়। কত প্রজাতির সারস দেখুন, প্রচুর সারস, প্রচুর একদম সারস পাখিতে ভরে রয়েছে এই জায়গাটি। দেখুন একবার বিভিন্ন প্রজাতির সারস পাখি, দেখুন দেখুন একবার কত বড় বড় সারস পাখিগুলো। আর এই জায়গাটায় এসে কিন্তু সবার মন ভরে গেল। দেখুন সারস পাখির নাচ, সারস পাখি কিভাবে নাচছে দেখুন। সবশেষে এসে পৌঁছালাম ময়ূরের খাঁচায়, আমাদের জাতীয় পাখি, ভারতবর্ষের জাতীয় পাখি ময়ূরের খাঁচার সামনে এসে পৌঁছালাম। তো বন্ধুরা, আমি পুরো নন্দনকাননটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন